নমস্কার। বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। কোভিড-19 নিয়ে যে পরিস্থিতি সারা দেশে, সারা পৃথিবীতে এবং আমাদের রাজ্যে, সেই নিয়ে কথা বলার জন্য আজকে আমরা আবার বিরোধী দলনেতা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের মুখোমুখি হয়েছি। আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে এবং আমাদেরও যেসব জানার রয়েছে সেগুলো আমরা তাকে পেশ করব, উত্তর নিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি মানিকদা। আমরা তো এই মুহূর্তে তৃতীয় লকডাউনের পর্বে প্রবেশ করেছি আজকে থেকে। তো নতুন করে আমাদের ত্রিপুরা রাজ্য 24শে এপ্রিল ঘোষিত হয়েছিল করোনা মুক্ত রাজ্য হিসেবে। রাজ্য সরকারও ঘোষণা করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারও ঘোষণা করেছিলেন। কিন্তু আজকে হঠাৎ করে আবার গতকাল আমরা যে খবর পেয়েছি তাতে মোট আক্রান্ত 12 জন নতুন করে আবার বিএসএফ জওয়ান, সীমান্তরক্ষী জওয়ান আক্রান্ত হয়েছেন। একটা ফিয়ার সারা রাজ্যে, আতঙ্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে আপনার কাছে আমরা জানতে চাইব যে এই সময়ে আমাদের কি প্রয়োজন, সবচেয়ে বেশি আমাদের কোন দিকে খেয়াল রাখতে হবে? আপনার অভিজ্ঞতা দীর্ঘদিনের। গত 29শে এপ্রিল সম্ভবত, যদি আমি ভুল না করি, রাজ্য সরকারের আহ্বানে সর্বদলীয় সভা হয়েছিল আমাদের রাজ্যের সচিবালয়ে। তাতে আমাকে যখন বলতে বলা হয়েছিল, শুরুতেই আমি যেটা দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম, লকডাউন কারণ যে আলোচনাটা চলছিল সভায়, কারোর মনের মধ্যে প্রশ্ন ছিল, তারা জানতে চাইছিলেন এটা কতদিন চলবে, কবে উঠবে। কিন্তু লকডাউনের বিরুদ্ধে কেউ কথা বলেছেন ঘটনা তা না। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি যেটা বলছি, সভার শুরুতে সরকারের পক্ষ থেকে স্বাগতিক যে ভাষণটা সংক্ষিপ্ত পরিসরে দেওয়া হয়েছিল, শ্রীযুত রতননাথ মন্ত্রী তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে আমাদের আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। ওইটাকে ধরে নিয়েই আমি যেটা বলছিলাম, যতক্ষণ পর্যন্ত কোভিড-19 এটাকে মোকাবেলা করার জন্যে যে ঔষধটা, এটা যতক্ষণ পর্যন্ত আবিষ্কৃত না হচ্ছে বা ইনভেন্টেড না হচ্ছে, তৈরি না হচ্ছে, এবং একই সাথে টিকা, ভ্যাকসিন যাই আমরা বলি, এবং এগুলির সাথে সাথে সেটা হচ্ছে আপনার চিকিৎসা প্রটোকল, সবগুলি মিলিয়ে একটা প্যাকেজ। এটা যতক্ষণ সুনিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু আত্মসন্তুষ্টির কোনো সুযোগ নেই। ত্রিপুরা এই মুহূর্তে আমরা 2 জন সেই সময় পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন, তার রিপোর্ট ছিল, তারা সুস্থ হয়ে ফিরে গেছেন, এতে সন্তোষ প্রকাশ করেছি। কিন্তু ধরে নেওয়া ঠিক হবে না এটার পুনরাক্রমণ হবে না।
যে কোনো সময়ই হতে পারে। এবং দেখা গেছে তৎকালীন সময়ে যখন আমরা বৈঠকটা করছিলাম তার দিন 2-3 আগে থেকেই আন্তর্জাতিক পরিসরে, জাতীয় পরিসরে যে বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিজ্ঞানীরা, গবেষণাধর্মী কাজের সাথে যারা যুক্ত, তারা বলছিলেন আগে যে সমস্ত সিমটমগুলো দেখে মনে করা হতো যে এই রোগীটি সম্ভবত করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হলেও হতে পারে, কিন্তু তাদের পরবর্তী সময়ের যে মূল্যায়ন, অভিজ্ঞতার নিরিখে তারা যেটা বলছিলেন যে এই সিমটমগুলো সবসময় দেখা যাচ্ছে ঘটনাটা না। ইন্টেন্সিভ এক্সামিনেশন যখন শুরু হলো, টেস্ট যখন শুরু হলো, আপাত দৃষ্টিতে যাকে পরীক্ষা করা হচ্ছে তাকে দেখা যাচ্ছে সুস্থ মানুষ, কিন্তু তারপরে যখন পরীক্ষা ফল বেরিয়ে আসলো দেখা গেল এরকম অনেকের মধ্যেই ভাইরাস আছে। মানে আমাদের দেশে 80% যেসব পরীক্ষা হচ্ছে তার 80% বলা হচ্ছে এসিমটোমেটিক, মানে তার কোনো লক্ষণই ছিল না বাইরে। এটাই বলছি, তার পরিপ্রেক্ষিতেই তাদের এই বক্তব্য। কাজেই সন্তুষ্টির কোনো সুযোগ নেই। এবং এই ভাইরাসটা তার চেহারা, তার ক্যারেক্টার চেঞ্জ করছে। আমি ধরুন গত 3 দিন আগ পর্যন্ত যা দেখেছি তাতে বলা হচ্ছিল এটা 6 রকমের। সাম্প্রতিক গতিতে আমি কি দেখলাম একজন বলছেন ভাইরোলজিস্ট যে 11 রকমের। এখন সামনের দিনে এটা আরও কী চেহারা নেবে আমরা কেউই বলতে পারছি না। কাজেই ওইটার রেস ধরেই যেটা আমিও বলছিলাম সেই সভাতে আমাদের সরকারের উদ্দেশ্যে যে সঠিকভাবে বলা হয়েছে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। যতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম এগুলো সম্পর্কে একটা সুনিশ্চিত অবস্থায় পৌঁছানো যাচ্ছে, যে কোনো সময় যে কোনো দিক থেকে এই আক্রমণটা কিন্তু আসতে পারে। কাজে আপনি যেটা বললেন যে আমাদের বিএসএফ জওয়ানদের মধ্যে 12 জন, তাদের মোট 14 জন বিএসএফ জওয়ান, 14 জন, আর সব মিলিয়ে বলা হচ্ছে 16 জন, কিন্তু কেউ কেউ বলছে 17। অর্থাৎ পেশেন্টটা নিয়ে এসে অ্যাম্বুলেন্সে করে যাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে গেলেন আমাদের সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার বন্ধুটি, তার যে লালারস সংগ্রহ করা হয়েছিল ফিরে যাওয়ার পথে, এটা পরীক্ষা করার পর দেখা গেল তাতেও পজিটিভ পাওয়া গেছে এবং তাকে পশ্চিমবাংলার কোনো একটা সীমান্তে সেখানে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। তাকে ধরলে কিন্তু এটা 17 হয়ে যায়। মানে এর আগে আরেকজন বাংলাদেশে এখানে থেকে বাংলাদেশে যাওয়ার পর তার পজিটিভ ধরা পড়েছে। আচ্ছা, তো সেই হিসেবে 18 হয়ে যাচ্ছে। যাই হোক, এটা সংখ্যাটা একটা দুটো এদিক সেদিক হতে পারে। যাই হোক, তো আমি ইন্ডিয়ান বলে কথাটা বলছি। তো এই আমি যে প্রশ্নটাতে আসছিলাম যে আমরা লাস্ট আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম এপ্রিলে প্রথম দিকটায়, তখন এই কথাটা উঠেছিল, আপনি বারবার বলছিলেন যে একটা ওয়ান ম্যান শোর মতন মানে এটা হয়ে যাচ্ছে, সবার সঙ্গে আলোচনা করা দরকার, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল। এগুলো পরবর্তী দিকে হয়েছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, কেন্দ্রীয়ভাবেও সর্বদলীয় বৈঠক হয়েছে, রাজ্যেও মুখ্যমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং গতকালও মুখ্যমন্ত্রী আমরা দেখেছি তার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে এই যে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না আসে সাবধানতার কথা বলেছেন, সতর্কতার কথা বলেছেন। একই সঙ্গে রাজ্যের গুরুতর অর্থনৈতিক সংকটেরও কিন্তু তিনি এটা ইঙ্গিত দিয়েছেন। বলছেন যে ট্যাক্স রেভিনিউ যা আদায় হওয়ার কথা তার 10% এপ্রিল মাসে আদায় হয়েছে। এই যে গুরুতর একটা পরিস্থিতি, একদিকে লকডাউন, সাধারণ গরিব অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, তারা ভুগছেন, আর লকডাউনও চালাতে হবে।
আর সরকার বলছেন তারও রেভিনিউ কমে যাচ্ছে, এই সামগ্রিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কি করে? এটা একটা বিরাট প্রশ্ন। এখন প্রথম যে প্রশ্নটা, আমরা যদি ঘুরে ওখানে যাই, আমাদের ত্রিপুরাতে এটা প্রমাণ হয়ে গেল এখনকার পরিস্থিতিতে এই সমস্যাটা শেষ বলে কিছু নির্মিত হয়নি, একদম ঘুরে ফিরে এটা আসছে। মূল লকডাউনের উদ্দেশ্যটা হচ্ছে চেইনটাকে ভাঙো, নূতন করে যাতে চেইন তৈরি কেউ করতে না পারে। লকডাউন তো চিকিৎসা না, একদম এটা একটা বলা যায় যে নিরাপত্তামূলক একটা সতর্কতা ভাবনা নিয়ে একটা ব্যবস্থা। কাজে ওই কথাটাই বারবার আসছে যে চিকিৎসার বিষয়টা যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সংখ্যা বাড়বে কমবে, আক্রান্তের সংখ্যা যেমন বাড়বে কমবে, প্রাণহানির সংখ্যাও বাড়বে কমবে, কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশে এটা বাড়ছে। এখন এরকম পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কিন্তু রেকর্ড করছে। বাড়ছে। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, যে প্রশ্ন আপনি করলেন, এটাকে ভাবনায় রেখেই কিন্তু আমরা ওই দিন যে মিটিংটা হলো তাতে আমাদের বলা হয়েছিল যদি আপনাদের কিছু পরামর্শ থাকে এই প্রশ্নে লিখিত বা মৌখিকভাবে বললে ভালো হয়। অনেকেই লিখিত নিয়েছেন, অনেকে মৌখিকভাবে বলেছেন। তা আমি যেটা বলার চেষ্টা করেছি, প্রথমত হচ্ছে সতর্কতা, এবং এর জন্যে যে কাজটা করতে হবে মানুষ যাতে ভয় না পায়, তাকে ভয় পাইয়ে দিলে কিন্তু চলবে না। বিষয়টা একটা গভীর সমস্যাযুক্ত, এটার কিনারা করতে একটু সময় লাগবে, কিন্তু মানুষের মধ্যে এই বিশ্বাসটা আনতে হবে যে আমাদের এই শক্তি আছে, সাহস আছে, আমরা অতীতেও বহু সমস্যা একসাথে মিলে মোকাবেলা করেছি, এই সমস্যা থেকেও আমরা উত্তরণের রাস্তা বের করতে পারবো একসাথে থেকে। এই যে মেসেজটা, এটা যদি না নেওয়া যায়, শুধু যদি একতরফা সতর্ক 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 এবং এবং প্রশাসনিক ভয় দেখিয়ে সতর্কতার প্রশ্নের সাথে সেখানে কতগুলি মেজার্সের কথা বলে, তাহলে কিন্তু ব্যাপারটা একটা নেতিবাচক অ্যাপ্রোচ হয়ে যেতে পারে। এটা প্রশাসনিক ভাবে আপনি যদি বেরোন তাহলে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি আপনাকে। যাই হোক, এগুলো তো করতে হবে। সেই জায়গাটাতে বলা হয়েছিল যে ওটা ঠিক হবে না, মানুষকে বুঝাতে হবে, জয় করতে হবে, সঙ্গে নিতে হবে, পুলিশ দিয়ে, পল্টন দিয়ে, কোর্ট দিয়ে, কাছারি দিয়ে, কালো আইন ব্যবহার করে এই জায়গায় কিন্তু মানুষকে সতর্ক করার চেষ্টা করলে ভুল হয়ে যাবে। এবং এখানটাতে যেটা বিশেষ করে করতে হবে সেটা হচ্ছে ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, রাজনীতি না, সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের যে একতা, সেই একতাটাকে সুদৃঢ় করতে হবে, ইন্টিগ্রিটি। তার জন্য আমরা যেটা বলেছি পিস, ট্র্যাঙ্কুইলিটি এবং ইন্টিগ্রিটি, এটা হচ্ছে এই সময় সবচেয়ে বড় সম্পদ। সেটা কিন্তু আমরা সেদিন বলবার চেষ্টা করেছি। এর সঙ্গে গিয়ে বাকি যে কথাগুলো, আপনার প্রশ্নের হয়তো জবাব তার মধ্যে খুঁজে পাবেন। প্রথম কাজটা কী হবে? অর্থনৈতিক সংকটের ব্যাপারটা আমি না হয় পরে বলবো। তাহলে প্রথম হচ্ছে পরীক্ষা করতে হবে, যেটা আপনিই বলছিলেন যে প্রথম দিকে বলা হয়েছে 80% আমাদের এখানে ভাইরাস মুক্ত। এখন যেটা দেখা যাচ্ছে এটা টিকছে না, উল্টো হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নে প্রথম যেটা, যেমন গতকালকে যেটা হলো, সারা দেশের মধ্যে আপনার আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হলো। আমাদের ডাক্তার বন্ধু, নার্স, স্বাস্থ্যকর্মী যারা এই যুদ্ধে বা লড়াইয়ে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যথার্থ যোদ্ধার ভূমিকা পালন করছেন, তাদেরকে সম্মানিত করার জন্য। এখন
তারাই তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। সারা পৃথিবীতে কয়েকশো ডাক্তারবাবু মারা গেছে, নার্স, স্বাস্থ্যকর্মী। আমাদের দেশেই ঘটনা ঘটছে, সংখ্যায় হতো ততটা না। কাজে এখানটাতে প্রথম থেকে যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশে এবং আমাদের রাজ্য, সেটা হচ্ছে তাদের পিপিই এর ব্যবস্থা করা, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস, এটা দরকার। এদিক থেকে আমরা অনেকটা পেছনে, এই জায়গাটা জোর দেওয়া দরকার। এখন দেখলাম সরকার আবার ব্যাখ্যা দিচ্ছেন যে না, যেখানটাতে করোনার রোগীর চিকিৎসা হচ্ছে যেই হাসপাতালে, তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে পিপিই এর ব্যবস্থা করা দরকার। এটা কতটা বিজ্ঞানসম্মত, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। একই হাসপাতাল বাড়ি, এবং যে বিএসএফ জওয়ানরা ধরা পড়লো, একজন বিএসএফ জওয়ানের কুলাই হসপিটালে, এর আগে গন্ডাছড়া হসপিটালে সাধারণ সর্দি কাশির চিকিৎসা হয়েছে এবং কুলাই হসপিটালে চিকিৎসা হয়েছে। তারপর ওর থেকে সোয়াব কালেকশন করে ধরা পড়েছে কোভিড। না এগুলো তো তাহলে ঠিক আছে। হসপিটালে যারা চিকিৎসা করছিলেন তাদের মধ্যে এখন হয়ে যাবে যে কেউ মানে ইনফেক্টেড। এক্স্যাক্টলি, ডাক্তারবাবুদের এটাই ছিল প্রশ্ন। এই ধরনের লালারস পরীক্ষা করার পর যা দেখে এই পজিটিভ বিষয়টা আসবে, এদেরকে দেখভাল করার জন্য যারা আছেন ডাক্তার, নার্স, প্যারামেডিক্স বা ক্লিনিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, শুধু পিপিই তাদের জন্য ভাবলে বোধহয় সবটা সর্বাঙ্গীন হবে না। হাসপাতাল তো একটা বাড়ি, কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বোধহয় সমস্ত ডাক্তার, সমস্ত নার্স, সমস্ত প্যারামেডিক্স এবং অন্যান্য যারা এই ক্লিনিং অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, ইভেন যারা রান্নাবান্না ইত্যাদি করছেন, সবার ব্যাপারটাই বোধহয় ভাবনার মধ্যে রাখা উচিত হবে। সবাইকে পিপিই দেওয়া দরকার, দেওয়া উচিত। এটা ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে বলতে শুরু করেছেন। যাই হোক, আমাদের এখানে এই ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, কিন্তু এটা হতে পারে সামগ্রিক অপ্রণুততার কারণে হয়তো সরকার তার নিজের দুর্বলতা খানিকটা পাশ কাটাবার জন্য এরকম বলার চেষ্টা করছেন, কিন্তু এটার কিন্তু বৈজ্ঞানিক কোনো মানে বাস্তব ভিত্তি নেই এই বক্তব্যটার। কাজে এই পরিসরে সেদিনও আমরা বলেছি ওই সভাটাতে, এখনও বলছি, আগামী দিনও বলতে হবে যে এই জায়গাটা নিরাপদ করুন। এক, দুই হচ্ছে পরীক্ষা যত বেশি হবে তত সত্যটা বেরিয়ে আসবে। সত্যটা যত বেরিয়ে আসবে চিকিৎসা করতে সুবিধা হবে এবং প্রতিরোধের যে বিষয়টা, তাতে কিন্তু আত্মবিশ্বাসও বাড়বে এবং তার থেকে একটা ইতিবাচক ফলও বের করে আনা যাবে। কাজেই পরীক্ষাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আমরা বলেছি, আমাদের ত্রিপুরায় আমরা যেটা দেখেছি, ভারতবর্ষের অন্য জায়গাও থাকলেও থাকতে পারে, সবটা তো ডিটেলস আমার জানা নেই, এখানে প্রথম দিকে আউটডোর বন্ধ করে দেওয়া হয়েছিল, হাসপাতালগুলো শুনশান, মানুষ ভয় পেয়েছে। তার সঙ্গে যেটা, সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা লকডাউনের কারণে বন্ধ, ঘর থেকেই বেরোতে পারছেন না। এরকম জায়গাতে নানা রোগে আক্রান্ত মানুষ আছেন। এই পরিস্থিতিতে আমরা সেদিন বলেছিলাম এটা খুলে দেয়নি। এবং এটা শুধু টার্সিয়ারি হসপিটাল না, আগরতলার বড় বড় হাসপাতাল থেকে শুরু করে একেবারে আপনার পিএইচসি এই পর্যন্ত, প্রাইমারি হেলথ সেক্টর মানে সেন্টার এই পর্যন্ত, এটা ঠিক প্রাইমারি হেলথ সেন্টারে যাওয়াটা একটু সময় লাগবে, কিন্তু অ্যাটলিস্ট আপনার রাজ্য কেন্দ্র, জেলা এবং মহকুমা হাসপাতাল এই জায়গাটা 24/7 করার চেষ্টা করুন। সব ধরনের চিকিৎসার যে কাজটা চলে আসছিল এটাতে নজর দিতে হবে। আলটিমেটলি এখান থেকে আমরা পিএইচসিতে যাব, তারপরে আমাদের সময়ে যেটা আমরা পঞ্চায়েত ভিত্তিক সেখানে হেলথ সেন্টার করেছিলাম, হ্যাঁ, সেগুলি আস্তে আস্তে আবার খুলে দিতে হবে। সেটাও কিন্তু আমরা সেদিন বলবার চেষ্টা করেছিলাম এবং এই জায়গাটা আমাদের যেতে হবে। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা বলেছিলাম, যেটা এখনও আমরা বলছি, খুব জোরের সাথেই বলছি, ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে অন্তত একটা অল্প বেডের হলো এই ইয়েতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আলাদা করে একটা আইসোলেশন ওয়ার্ড থাকা দরকার। পরীক্ষা অর্থাৎ এই লালারসের যে পরীক্ষা, এটা চট করে এক্ষুনি সমস্ত জেলা হাসপাতালগুলোতে তৈরি করা যাবে, এটা যদি আমরা ভাবি এটা কিন্তু সঠিক হবে না। আগরতলায় হয়েছে, একটা দুটার জায়গায় তিনটা হয়তো পরীক্ষার কেন্দ্র হয়েছে, আস্তে আস্তে এটা জেলাতে যেতে হবে।
মহকুমার কথা এখন আমরা বলছি না, কারণ এটা কতদিন চলবে কেউ তো আমরা বলতে পারছি না। কাজে সবটার জন্যেই আগরতলা, এটা কিন্তু সমস্ত চাপটা আগরতলা টার্সিয়ারি হসপিটাল বা একটা দুটো হসপিটালের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যাবে, এটা ঠিক হবে না। আস্তে আস্তে ওই জায়গাটা ডিসেন্ট্রালাইজ করা দরকার। কাজে চিকিৎসার প্রশ্নের বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে, কোনো মতেই এটাকে খাটো করে দেখলে চলবে না। এর সঙ্গে যে প্রশ্নটা আসছে, আপনি যেটা বললেন যে অর্থনৈতিক দিক থেকে যে সমস্যাটা তৈরি হচ্ছে, এখানটাতে আমরা ওই দিন যেটা বলেছি, আজকেও যেটা বলছি, আগামী দিনও যেটা আমাদের বলতে হবে, এই লকডাউন হয়ে যাওয়াতে কি সমস্যা তৈরি হলো? কাজ নাই, রোজগার নাই, কিনতে পারছেন না, খাওয়া দাওয়া নাই। এই প্রশ্নে আমরা যেটা বললাম, বিস্তৃত ব্যাখ্যায় না দিয়ে, ট্যাক্স যে পরিবারগুলি দেয় না, এ সমস্ত পরিবারকে আগামী 3 মাসের জন্যে মাথা পিছু অন্তত 7 কেজি করে চাল এবং সঙ্গে আরও কিছু অত্যাবশ্যক সামগ্রী একটা প্যাকেজের মতো করে দেওয়া দরকার। তাদের রেশন কার্ড আছে কি নাই এটা দেখার কোনো দরকার নেই। এটা ঠিক একটা সেকশন আছেন, পাওয়া যাবে, যারা হয়তো নিজেরা কিনে চালাতে পারেন, তারা রেশন কার্ড নিয়ে এগুলোর জন্য যাবেন মনে করার কোনো কারণ নেই। সংখ্যাটা আমাদের রাজ্যে বেশি নাও হতে পারে, কিন্তু একটা সেকশন পাওয়া যাবে। এর বাইরে যারা বিশেষ করে ট্যাক্স পে করছেন না, তাদের যদি এটা করা না যায়, এটা বাঁচবে কি করে? তার সঙ্গে হচ্ছে এই ফ্যামিলিগুলোকে প্রতি মাসে অন্তত 7,500 টাকা করে অ্যাটলিস্ট ফর নেক্সট 3 মান্থস ইফ নট মোর, এইটার ব্যবস্থা করতে হবে। যেটা আপনি বলছেন, এই দুটোকে যদি একসাথে করে সরকার করতে আরম্ভ করে, তাহলে তার এই মুহূর্তে আপনি যে জবাবটা চাইছেন বা সাধারণ মানুষের কাছ থেকে যে প্রসঙ্গটা উঠছে, বাঁচবো কি করে, কোথায় যাব, কে দেখবে আমাদের, তার খানিকটা হয়তো জবাব আসবে, কিন্তু এটাই স্থায়ী না। আমরা কিন্তু এটা বলেছি। সেকেন্ড আমরা যেটা বলেছি সেটা হচ্ছে রেগা, ত্রিপুরায় 2F এবং লাইন ডিপার্টমেন্ট, এই যে 3টাকে মিলিয়ে কাজ আরম্ভ করতে হবে। রেগার কাজ তো গত বছর সরকারের যে হিসেব 50 দিনও করতে পারেনি, যেটা গেল অর্থ বছর, এবং এটা সব জায়গায় সমান না। নানা প্রশ্ন আছে, আমি এগুলিতে যাচ্ছি না। সেম 2F আমরা যেটা বলার চেষ্টা করেছি, আবার আলোচনায় যেটা বলেছি, সংখ্যা বাড়াতে হবে, 100 দিনের নিচে মোটেই না, এবং ছোট্ট ছোট্ট গ্রুপ করে কাজ করতে হবে, প্রোটেকশনের সমস্ত ব্যবস্থা নিয়ে। সম্পদ সৃষ্টির চিন্তা, এই মুহূর্তের যে পরিস্থিতি, এই জায়গাটাতে খুব বেশি চাপ দিলে পরে হয়তো সঠিক হবে না। এই মুহূর্তে তাদের হাতে কিছু পয়সার ব্যবস্থা করা, এটা করতে হবে। আর এই জায়গাটাতে তাদের যে মজুরিটা, এটা সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করা, যত তাড়াতাড়ি পারা যায় দেওয়ার ব্যবস্থা করা। কারণ কমপ্লেন আসছে 4 মাস 5 মাস 6 মাস আগে যারা কাজ করেছে, সেই টাকাও তারা এখনো পাচ্ছেন না। আবার এটাও কমপ্লেন এসছে, ওই দিনের মিটিংয়েও কেউ কেউ বলছেন যে এই যে কাজ তারা করলেন, এখন কিছু কিছু অ্যাকাউন্টে মজুরির টাকাটা জমা পড়ছে, কিন্তু অদ্ভুত ঘটনা হচ্ছে এই মজুরির 30% অ্যাকচুয়াল যারা ওয়েজ আর্নার, যারা লেবার দিলেন, তারা পাচ্ছেন, 70% তাদের হাতে দিচ্ছে না, অন্যরা মাঝখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। কারা নিচ্ছেন আমি নাম নাইবা বললাম। এ যদি চলে তাহলে কি করে হবে? এটা বন্ধ করতে হবে। রেগার কাজ যন্ত্র ব্যবহার করা যাবে না। যন্ত্র ব্যবহার হচ্ছে, তাতে শাসক দল, তাদের যারা গ্রাম স্তরের নেতৃত্ব, তাদের পরিচিত বন্ধু বান্ধব, তাদের যে যন্ত্রপাতি এগুলো ব্যবহার করছে, এটা আইনের বিরুদ্ধে। কেমন কাজে এগুলো বন্ধ করতে হবে। ফলে এই দিক থেকে এই জায়গাটাতে আমরা জোর দেওয়ার চেষ্টা করেছি। থার্ড এই প্রশ্নে যেটা আমরা যোগ করেছি সেটা হচ্ছে কৃষিকাজ বন্ধ, ফসল তুলতে পারেনি, বাজারে বিক্রি করতে পারেনি, ক্রেতা নাই, আনবার মতো কোনো ব্যবস্থা নাই, নষ্ট হয়ে গেল ফসল। এখন যদি এরা আবার প্রোডাকশনের কাজে যেতে না পারে, চাষের কাজে যেতে না পারে, সামনের দিনে টাকা দিলেও আপনি বাজারে গেলেও সাপ্লাই আসবে না। তো প্রোডাকশন না হলে সাপ্লাইটা কোথেকে হবে?
সেই জায়গায় আমরা সেখানে বলেছি যে এরকম যে কৃষকরা, ফার্মিং কমিউনিটি যারা, ইরেসপেক্টিভ অফ অল সর্টস অফ মানে যে বাধা বন্ধনগুলো থেকে বাইরে থেকে ভালো মানের বীজ, সার এবং এই যে পোকামাকড় যে ফসল নষ্ট করে এগুলোকে মানে বীজ করার জন্য যে ঔষধ, এগুলো বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করুন এবং তারা যদি মাঠে নামতে পারে তার ব্যবস্থা করুন, উৎপাদনে কাজে তাদেরকে যুক্ত করুন। এটাতেও কিন্তু মানুষের একটা আয়ের উপার্জনের সুযোগ হবে। তার সঙ্গে যেটা আমরা এখানে যোগ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে কৃষকদের মধ্যে একটা অংশ আছেন বার্ডার ফেন্সিং এর উল্টো দিকে। আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। ওদের বাড়িও আছে, আবার কারোর কারোর বাড়ি নেই কিন্তু এদিকে ঘর আছে, ওইদিকে জমি আছে। তাদের দিকটা দেখতে হবে, তাদের ফসল তুলে যাতে বাজারে বিক্রি করতে আনতে পারে এবং এদিক থেকে যারা ওইদিকে জমি আছে ওখানে গিয়ে যাতে চাষাবাদ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। উভয় পক্ষকেই রেশন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে হবে। ফসলে যাওয়ার জন্য একটা কালকে একটা নির্দেশ দিল্লি থেকে দেখেছি আমি এটা। আজকে এগুলোকে ইমপ্লিমেন্ট যদি করা না যায় তাহলে তো মানুষদেরকে বাঁচানো যাবে না। কাজে এই প্রশ্নে আমার যতটা খেয়াল আছে ওই দিনের আলোচনায়, অনেক দিনের গ্যাপে আপনি প্রশ্ন করছেন, আমি আমার স্মরণ শক্তি থেকে যতটা রাখতে পেরেছি স্মরণে সেগুলো আমি এখানে উল্লেখ করলাম। এটা আমি ত্রিপুরার ক্ষেত্রে বলছি না। আমার জানার যেটা সঙ্গে মানিকদা, সেটা হচ্ছে যে এই যে প্রস্তাবগুলো আপনারা ওখানে রাখলেন এবং অন্য দল থেকেও রাখা হয়েছে, এই প্রস্তাবগুলো সম্পর্কে গভর্নমেন্ট সরকার সদর্থ কি ভূমিকা পালন করছে, অ্যাকচুয়ালি ওয়েদার ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড অর নট। সেটা হচ্ছে আমরা এর সাথে যেটা যোগ করেছিলাম আপনার, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস আপনি এখন বাড়াবার চেষ্টা করুন। আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছিলেন, সারা দেশেই প্রশ্ন উঠছে এখন, সেখানে আমরা বলছিলাম দোকানপাট আস্তে আস্তে খোলার ব্যবস্থা করুন। ঠিক আছে, মল টল নাই বা খুললেন এই মুহূর্তে, মালামাল আনা নেওয়ার জন্য ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে একটু ইজি করুন। লকডাউন হয়তো এটা থার্ড ফেজে আমরা ঢুকেছি, এই ফেজ ফাইনাল ফেজ, নোবডি ক্যান সে সো। আবার কতবার আমাদের লকডাউনে যেতে হবে কেউ আমরা জানি না, কিন্তু খানিকটা রিল্যাক্সিং অ্যাটিটিউড নেওয়া দরকার, কিন্তু টেকিং অল প্রিকশনারি মেজার্স এটা করতে হবে। কাজেই এই জায়গাটাতে এই প্রসঙ্গটা আমরা সেখানে যোগ করার চেষ্টা করেছি। এখানে প্রশ্ন যেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন, এটা ওই দিনের সভাতে অনেকেই বলবার চেষ্টা করেছেন, কারণ মিটিংয়ের আগে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাদের সরকারের মুখ্য সচিব মহোদয় রাখার চেষ্টা করেছিলেন, লং প্রেজেন্টেশন ফর্মে। এটা খারাপ ছিল না, কিন্তু সবাই দেখার পর প্রত্যেকের মধ্যে প্রশ্ন উত্তর শুরু করলো, এগুলো তো সব জায়গায় ইমপ্লিমেন্টেড হচ্ছে না। যেমন 5 কেজি করে চাল দেওয়ার কথা, সবাই পাচ্ছে না তো। যত গ্রামের দিকে যাবেন, সীমান্তবর্তী এলাকায় যাবেন, ট্রাইবেল এলাকায় যাবেন, হচ্ছে না তো। একটা খাদ্য সংকট তৈরি হচ্ছে, দুর্ভিক্ষের একটা মানে প্রতিচ্ছবি ভেসে উঠতে শুরু করেছে। কেমন না, এই পরিস্থিতিতে শুধু বললে তো হবে না, এগুলো কার্যকরী করতে হবে। এখন পর্যন্ত যে পদক্ষেপ ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে সেটার উপর আমরা আবার গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি যে এই হিসেব টিসেব ঠিক আছে, এগুলো নিয়ে প্রশ্ন না তুলেও যেটা বলার বিশেষ করে সেটা হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করুন। আর এগুলো যথেষ্ট না যে গ্যাস সিলিন্ডার দেবেন, প্রথমটা না কিনলে পরের দুটো পাওয়া যাবে না, প্রথমটা কেনার পয়সা তো থাকতে হবে না কি? কাজেই প্রশ্ন তা না। ওই যে আবার ঘুরে গিয়ে বলছি, বিনামূল্যে রেশন 7,500 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া, কৃষি কাজের জন্য বিনা পয়সায় এই 3-4টা সামগ্রী দেওয়া, পানীয় জল, সেচের জল, এবং এই দুটোকে চালু করতে গেলে পরে বিদ্যুৎ, এই সমস্ত জায়গায় গোলমাল হয়ে আছে, এগুলোকে সচল করা। এই সবটা যদি না করা যায় কথাগুলো কথাই থেকে যাবে, লাভের লাভ কিছু হবে না। আগরতলায় বসে কিন্তু সবটা বোঝা যাবে না। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে এটা মনে করবেন না যে ত্রিপুরাতেই শুধু কথাগুলো কথার মধ্যে আটকে থাকছে, এরকম নয়। হ্যাঁ, সারা দেশেই কিন্তু
এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এবং এই সঙ্গে যে প্রশ্নটা আমরা এখানে রেখেছিলাম সেটা হচ্ছে, যদিও আমি খুব আলাদা করে বলিনি, অন্য বন্ধুরা এই প্রশ্নটা তুলেছিলেন। সিপিআইএমের যে সম্পাদক তিনিও ছিলেন আমন্ত্রিত হয়ে, তিনিও বলছিলেন যে ত্রিপুরার যারা বাইরে আছে আটকে গেছে, স্ট্র্যান্ডেড যারা বা বাইরে থেকে যারা ত্রিপুরা এসেছেন আটকে গেছেন, তাদের তো যার যার গন্তব্যস্থলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হলো পাস ইস্যু করা হবে, কিন্তু ভাড়া কে দেবে? নিজের উদ্যোগে করতে হবে। এটা কথা হলো? এটা তো যদি এই সময় বলা হয় এটা অমানবিক হয়ে যাবে। কাজে এই পরিস্থিতিতে এটা হয়তো ঘটনা, বাইরে আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে গেছে তাদের মধ্যে কিছু কিছু বিত্তবান পরিবারের ছেলেমেয়ে থাকতেও পারে, আবার চিকিৎসা করাতে গেছেন, নানাভাবে তৈজসপত্র বিক্রি করে চিকিৎসার জন্য টাকা নিয়ে গেছেন, কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার পর সব পয়সা খরচ হয়ে আমাদের কাছেও ফোন আসছে। হ্যাঁ, আমাদের কাছে আসছে 5 দিনের জন্য এসছি আমরা। হ্যাঁ, 5 দিনের টাকা নিয়ে এসছি, 2 মাস হয়ে গেল, আমরা কি করব? এই জায়গায় যেটা বলা হয়েছে, এভাবে বিষয়টা ছেড়ে দিলে ঠিক হবে না, তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে রাজ্য সরকারকে করতে হবে। অদ্ভুত ঘটনা, কেন্দ্র যদি এই কথা বলে রাজ্য যাবে কোথায়? আমাদের রাজ্যে কি হবে? এই যে আপনি মুখ্যমন্ত্রীর কথা বললেন, রেভিনিউ 10% মাত্র এসছে। 10% যদি এই সময়ের মধ্যে এসে থাকে, আমি তো বলবো এটা খারাপ না। আমাদের সরকার তো বগল বাজাতে শুরু করেছিলেন, আমরা আত্মনির্ভরশীল হচ্ছি, কথায় কথায় কেন্দ্র না, আমরা বাড়াচ্ছি। কি করে বাড়িয়েছেন? পেট্রোলের দাম বাড়িয়েছেন, ডিজেলের দাম বাড়িয়েছেন, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছেন, তারপরে সেখানে সেস বসিয়েছেন। কেমন না? আমরা তো এগুলোর বিরোধিতা করেছি। এগুলো করে একসময় দেখা গেল 18 থেকে 20 থেকে 22 করেছেন, দারুণভাবে নিজেদের বাহাবা নিজেরাই দেওয়ার চেষ্টা করেছেন। এখন তারাই বলতে শুরু করেছে এটা কিন্তু এখন 10%-এ নেমে এসছে, এটা আরও নিচে যাবে। তাহলে কি করে হবে? 7,500 টাকার যে কথা বলছি, বিনা টাকায় যে রেশন দেওয়ার কথা বলছি, স্ট্যান্ডার্ড লোকদেরকে ফিরে যেতে এবং ফিরিয়ে আনতে যে বলছি, রাজ্য সরকারের টাকা নাই। আমরা ওই মিটিংয়ে বলেছি, যারাই এই সভায় আমরা এসেছি সবাই মিলে সরকারের সঙ্গে হাত মিলিয়ে দরকার হলে পর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বলবো যে তোমাকে টাকা দিতে হবে। এবং আমি এখান থেকে এমফেটিক্যালি আবার বলছি, এটা বলে সরকার হাত ধুয়ে ফেলছেন আর আকাশে সেখানে এরোপ্লেন ঘুরিয়ে আপনার পুষ্পবৃষ্টি করছেন, এ দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড যারা, তাদেরকে যার যার গন্তব্যস্থলে ফিরে যেতে সাহায্য করার জন্য কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে। পিএম কেয়ারস ফান্ড কেন? এক্স্যাক্টলি, কেন কেয়ারস ফান্ড করলো জানি না। রিলিফ ফান্ড অলরেডি আছে, 1948 থেকে চলছে। এটা পিএম কেয়ারস ফান্ড থেকে রাজ্যগুলোকে টাকা দেওয়া উচিত, মানে ত্রিপুরার মতো রাজ্যগুলো বিশেষ করে। কেয়ার ফান্ডে তো এটা তো অডিটই নাকি করতে পারবে না, বেসরকারি সংস্থা দিয়ে করবে। এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এবং এখন তো শুনছি এই কেয়ারস ফান্ডে টাকা দেওয়ার জন্য বাধ্যতামূলক এক ধরনের নির্দেশ আসতে শুরু করেছে। এগুলো ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হচ্ছে না। যারা দিতে চান দেবেন, কিন্তু অডিট কেন করা যাবে না? রিলিফ ফান্ড তো অলরেডি আছে। এবং এই জায়গায় কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যে স্ট্যান্ডার্ড লোকদেরকে আসতে সাহায্য করা, এবং যে রাজ্যগুলো এই যে ইকোনমিক মিনিমাম প্রিলিমিনারি মেজার্সগুলোর কথা বলছি, যাদের হাতে টাকা নেই আমাদের রাজ্যের মতো, এই সমস্ত রাজ্যগুলোকে কেন্দ্র থেকে টাকা দিতে হবে। বাজেট করেছেন, সেই বাজেট যা যাই আপনি সাজিয়ে করে থাকেন না কেন, পরিস্থিতি তো ওই জায়গায় নাই। এখন নতুন করে ভাবতে হবে। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম মেজার্স অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে ঠিক করতে হবে। এটা রাজ্যের পক্ষে কয়েকটা রাজ্য বাদ দিলে পর অধিকাংশ রাজ্যের পক্ষে এটা করা সম্ভব না। আমাদের মতো রাজ্যের পক্ষে তো খুবই কঠিন। এটা তো বুঝতে হবে। আমরা আমাদের রাজ্যের সরকারের এই সমস্যাটা বুঝছি না মনে করার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী বলে দিলেন টাকার সমস্যা নেই, তো টাকারই যদি সমস্যা না থাকে তাহলে রাজ্যের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? তাহলে আবার কেয়ারস ফান্ড করার দরকারই বা কী ছিল? এটা কি ধরনের কথা হচ্ছে? কাজে আমরা অনুরোধ করব, এই কথার মানে ফুলঝুরিতে সমস্যা থেকে বেরোবার রাস্তা কিন্তু খুঁজে বের করা যাবে না। কাজেই কেন্দ্রকে দায়িত্ব পালন করতে হবে, রাজ্যগুলোকে সাহায্য করতে হবে, এই লোকদের বাড়িতে ফিরে আসতে, ফিরে যেতে সাহায্য করতে হবে। এবং এটা করতে হবে সমস্ত প্রোটেক্টিভ মেজার্সগুলো ফলো করার মধ্য দিয়ে। এবং যারা এই মুহূর্তে মনে করছেন যে না আমি যেখানে আছি সেখানেই থাকবো, আমি এখন যাব না, তাদের জোর করার কোনো দরকার নেই। ত্রিপুরা যারা এসছেন, কাজ করছেন,
এখানে আবার আস্তে আস্তে লকডাউন যদি একটু ইজি হয়, তারা যদি মনে করেন এখানে কাজ পাবো, এখন বাড়ি যাব না, তাদেরকে জোর করার দরকার নেই। বাইরে যারা গেছেন তাদের একটা অংশ যদি মনে করেন যে না এখন দরকার নেই, আমরা যেখানে আছি থাকি, দেখি না আরো কিছুদিন, জবরদস্তি করার কোনো দরকার নেই। কিন্তু যারা একেবারে মানে ব্যস্ত হয়ে গেছেন স্বাভাবিক, তাদেরকে তো এভাবে আর ফেলে রাখা যায় না, এটা করতে হবে, তাদেরকে আসতে দিতে হবে। কাজেই এটা আপনিও বলার চেষ্টা করেছেন, ওই দিনের সভাতেও উঠেছে, যদিও সেদিন আমি এটাতে বেশি সময় নেওয়ার চেষ্টা করিনি, অন্যদের কথাকে সমর্থন করেছি। আজকে যেহেতু প্রশ্নটা উঠলো এবং পত্রপত্রিকায় নানা লেখালেখি হচ্ছে, এবং বিশেষ করে সরকার থেকে একটা ডাইরেক্টিভ এসছে রেল সম্পর্কিত প্রশ্নে, ভাড়াও তারা বাড়াবেন বলছে, সিট তারা কমাচ্ছেন, একটা রেলে 1200 করে প্যাসেঞ্জার হতে হবে, অ্যাটলিস্ট 90% না হলে এই রেলটা ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট যাবে না। তাহলে এই ভাড়ার টাকাটা কে দেবে, এই প্রশ্নটা এসে যাচ্ছে। তো কাজেই এই দিকটা না দেখলে পরে সরকার কিন্তু তার সঠিক দায়িত্ব পালন করছেন এটা দাবি করলে সঠিক হবে না, মেনে নেওয়া কঠিন হবে। মানিদা, এই প্রশ্নে আমি আরেকটা বিষয় একটু উত্থাপন করতে চাই, যেটা উত্থাপন করবো তার দুটো দিক। একটা দিক হচ্ছে সরকার সাহায্য করছেন, কিছু কিছু ক্ষেত্রে পৌঁছচ্ছে, অনেক জায়গায় পৌঁছচ্ছে না, এই অভিযোগ আপনিও করলেন এবং আমরা শুনেওছি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, একটা অভিযোগ আসছে যে সরকারি গুদামের চাল শাসক দলের নেতাদের নির্দেশে তাদের হাত দিয়ে বণ্টিত হচ্ছে কোনো কোনো জায়গায়, অভিযোগ আসছে। আরেক দিকে আসছে, যেমন সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং আরও কিছু দলের থেকে তাদের বিভিন্ন গণসংগঠন সারা রাজ্যে মানুষের মধ্যে ত্রাণ সংগ্রহ করে বিলি করছেন, হ্যাঁ, এবং প্রচুর থাউজেন্ডস অফ কর্মী সেখানে নেমেছেন, তারা দারুণ ভূমিকা পালন করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অভিযোগ আসছে যে তাদের উপরে কোনো কোনো জায়গায় শাসক দলীয় সমর্থক দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ সংগঠিত হচ্ছে, ত্রাণ বন্টনে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ আমরা কাগজেও দেখতে পাচ্ছি। এই দুটো ঘটনা, একটা হচ্ছে সরকারি গুদামের চাল আমরা দেখছি শাসক দলীয় নেতাদের হাত দিয়ে বন্টন করা হচ্ছে শাসক দলের নামে, অভিযোগ। আরেক দিক দিয়ে হচ্ছে ত্রাণ বন্টন যারা করতে যাচ্ছেন পরিশ্রম করে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তোমরা করবে না। কি বলবেন? না, প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন সঠিক। আমরা শুনতে পেলাম সম্ভবত কমলপুর মহকুমায়, সেখানে বিপিএলে যে দামে চালটা দেওয়া হয় সেই দামে সরকার থেকে চাল নিয়ে রিলিফের ব্যবস্থা করছে কেউ কেউ, মূলত শাসক দলের তরফ থেকে। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। এটা শোনার পর বাজার থেকে চাল কিনে দিচ্ছেন শাসক দল নয়, এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিবিশেষ পরিবার থেকে। যদি বাজার থেকে 25, 30, 32, 35 টাকায় চাল কিনে যতটা দিতে পারছেন, এপিএল দামে 13-14 টাকা কেজিতে যদি চাল পান তাহলে আরো বেশি দিতে পারবেন। এটাকে ভিত্তি করে যোগাযোগ করা হলো, চিঠি দেওয়া হলো, তাতে একদিন দুদিন সময় নিয়ে বলা হলো 22 টাকা 22.5 টাকা কেজিতে চাল দেওয়ার চিন্তা করছে, এবং এটাও এখানে হবে না, এফসিআই এর কাছে পাঠানো হবে। প্রতিবাদ করা হলো। কি অদ্ভুত কথা! শাসক দলের সমর্থক হলে 13-14 টাকা কেজিতে পাবেন, আর শাসক দলের না হলে পরে 22 টাকা 22.5 টাকা দামে কিনতে হবে। এক যাত্রায় পৃথক ফল কেন হবে? এটা তো গভর্নমেন্টকেই হেল্প করা হচ্ছে। এই যে রিলিফটা সরকারের সীমাবদ্ধতা, তার যে সমস্যাটা, তার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সবাই মিলে চেষ্টা করছেন। তাহলে এই সুযোগটা অন্যদের কেন নিতে দেবেন না? এটা 29 তারিখের মিটিংয়ে সভায় উঠেছে, এবং এই অভিযোগটা কংগ্রেস দলের সভাপতি তিনি তুলেছেন কৈলাসহরের অভিজ্ঞতার নিরিখে। এর আগে অন্য দলেরও কেউ কেউ বলেছেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিরোধী দল তারাও বলার চেষ্টা করেছেন। এটা ঠিক হচ্ছে না। মুখ্যমন্ত্রী যদিও বলেছেন যে না, এটা আমাদের দেখতে হবে, এটা হওয়া উচিত না। আর আপনি বলছেন মানে এই দামের প্রশ্নে আমাদের দেশের এই মুহূর্তে যে সমস্যা, এই যে আমরা বলছি, আমরা রাজ্যে বলছি 7 কেজি, ন্যাশনাল লেভেলে কিন্তু দাবি উঠেছে এখন
মাথা পিছু 10 কেজি। আমরা বলছি 3 মাস, ন্যাশনাল লেভেল দাবি হচ্ছে কিন্তু 6 মাস। এবং তারা হিসেব দিয়ে বলছেন আমাদের গোডাউনগুলিতে যেই পরিমাণ চাল এখন জমা আছে প্রয়োজনের চাইতে অনেক বেশি অতিরিক্ত, এবং এখন যে ফসলটা উঠছে ওখান থেকে সরকার চাল কিনে যে আবার গুদামজাত করবেন, এগুলি রাখবার জায়গা নেই, ফসলটা নষ্ট হচ্ছে। কাজে বিশ্বযুদ্ধের সময়ে আমরা পরবর্তী সময় বইপত্র পড়তে গিয়ে দেখেছি মানুষ না খেয়ে মরেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের দেশে কি এখন এরকম চলবে? সবাই মিলে দাবি তুলছেন শাসক দল বাদ দিয়ে যে এই গোডাউনের চাল তুমি দিয়ে দাও, এবং এখনই তো সময়, এই তো সময় কেমন। আর তারপরে যেটা আসছে এটা নিয়ে তুমি গোদামজাত করো, এবং এই মানুষদের বাঁচাও, তারাই তো মাঠে যাবে, তারাই তো আমাদের বাঁচাবে, তারাই তো আমাদের অন্নদাতা। তারা না বাঁচলে পড়ে তারা কি করে ফসল ফলাবে, কি করে সামনের যে মানে কৃষির মৌসুম তারা কি করে সেখানে ফসল ফলাবার দায়িত্ব নেবে। কাজে এটা কিন্তু ন্যাশনাল লেভেলে বলছি, এবং তাতে গিয়ে তারা হিসেব করে যেটা দেখিয়েছেন এটা, এবং 7,500 করে টাকা দিলে পরে জিডিপি 3 থেকে 4 ভাগের বেশি টাকা খরচ হবে না। কেন্দ্রীয় সরকার করছে না, কেন্দ্রীয় সরকার করছে না। তো আমাদের এখানে যেটা হচ্ছে আমরা যেটা দিলাম আমাদের গোডাউনে হয়তো তত জমায়েত না থাকলেও থাকতে পারে, কিন্তু আমি দেখলাম সরকার ঘোষণা করেছেন ন্যাশনাল পলিসির অঙ্গ হিসাবে এফসিআই এখান থেকে আবার চাল ধার কেনবার জন্য উদ্যোগ নেবেন। খুব ভালো, করুন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এখন যে চালটা আছে যেটা 5 কেজির পরে দিচ্ছেন না, তাও সবাই পাচ্ছে না, আমরা বলছি এটা বাড়িয়ে দাও। এটা দিতে গিয়ে কেন দামের মধ্যে এই বৈপরীত্য হবে, এটা বন্ধ হওয়া উচিত। দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, এই অভিযোগ 29-এর সভায় উঠেছে। আমি অনুরোধ করেছি এই সময় দরকার হচ্ছে একতা, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না। আমাদের পিস মেনটেন করতে হবে, ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখতে হবে, ডেমোক্রেসির উপর কোনো মতেই আঘাত আসতে পারবে না। সবাই যাতে স্বাধীনভাবে ভয়মুক্ত হয়ে খোলা মন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই জায়গাটাতে দাঁড়াতে পারে। এক জাতি এক প্রাণ একতা, বারবারই আমরা এই কথাটা বলার চেষ্টা করছি। এরকম জায়গায় আক্রান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলবার চেষ্টা করলেন যে না না এটা তো হওয়া উচিত না, অভিযোগ। সঙ্গে সঙ্গে আমি দেখলাম কংগ্রেস দলের সভাপতি তিনি আবার বললেন ওই দিনই ওনার নাকি বিশাল করে কোথাও যাওয়ার কথা ছিল। এরকম তাদের দলের পক্ষ থেকে কোনো একটা পার্টিকুলার ইউনিট হয়তো রিলিফ প্রেজারে যাবেন, খবর পেয়েছেন ওখানে তার দলের লোকদেরকে ভয় দেখানো হয়েছে যে এখানে সভাপতি আসতে পারবে না। উনি খবর পাওয়ার পর আমতলী থেকে ব্যাক করেছেন। উনি মিটিংয়ে বলছিলেন, আমি তো ছিলাম মিটিংয়ে, বলছেন আমি চাইনি ওখানে কোনো ঝামেলা তৈরি হোক। এখন কালকে দেখলাম রানীর বাজারে তারা রিলিফ বন্টন করতে গেছেন, আক্রমণ করে যে জিনিসপত্র লুট করে নিয়ে চলে গেছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কত জায়গায় আক্রান্ত হয়েছে, বন্টন করতে দেয়নি। বন্টন যারা করেছেন তাদের বাড়ি আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। যারা রিলিফ নিয়েছেন সরকার থেকে কিছু পাননি বলে তারা যখন এখন রেগার কাজে বা টুয়েপের কাজে যাচ্ছে তাদেরকে বলছে না ওদের থেকে তোমরা রিলিফ নিয়েছো তোমাদের দেওয়া হবে না। কোথায় যাচ্ছি আমরা? অমানবিক। এটা কি আজকের পরিস্থিতিতে ভাবা যায়? মানুষের মনে যদি প্রশ্ন উঠে আমরা কোথায় আছি, এটা কি সভ্য সমাজের নিদর্শন? এটা তো মানুষের মনে প্রশ্ন উঠলে পরে কি জবাব আসবে? যদিও আমি দেখেছি শাসক দলের পক্ষ থেকে তাদের যে নবনির্বাচিত সভাপতি সব পত্রিকায় বিবৃতি পাঠাননি। ত্রিপুরার যারা দাবি করেন সবচেয়ে বেশি সার্কুলেশন উত্তর পূর্বাঞ্চলে এই ভাষায় নাকি তারাই প্রথম পত্রিকা, তাদের পত্রিকায় ছোট্ট করে যে বিবৃতিটা ছাপলেন এটা খুঁজে খুঁজে বের করতে হয়। এটা 6 নম্বর 7 নম্বর পৃষ্ঠার পেছন দিকে অনুসন্ধিৎসু যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন তারা ছাড়া অন্যদের চোখে পড়বে না। তিনি আবেদন করেছেন এগুলি যাতে না হয়। তারপরেও এই ঘটনাগুলি ঘটছে। সভাপতি এই যে বিবৃতি সব পত্রিকা দেওয়াই উচিত ছিল, আমি ধন্যবাদ জানাবো, কিন্তু শুধু বিবৃতি দিয়ে বসে থাকলে হবে না, তো ভূমিকা নিতে হবে। তো এটা হওয়া উচিত হচ্ছে না। এখন এই জিনিস চলবে। ওই দিনের সভায় আমি যখন বলি, আমি ক্যাটাগরিক্যালি বলেছি
গত 2 বছর যাবৎ ত্রিপুরাতে কী হয়েছে এই মুহূর্তে এগুলো ভুলে যেতে চাইছি। নূতন করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া দরকার, কিন্তু রেসপন্স তো সেভাবে আসছে না। সব জায়গায় ঘটনা হচ্ছে ঘটনা তা না, কিন্তু অনেক জায়গায় হচ্ছে। সংখ্যায় যে বেশি লোক করছে ঘটনা তা না, ছোট্ট সংখ্যায় করছে। ছোট্ট সংখ্যায় একজনই বা কেন এগুলি করবে? কেন তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে? একই সঙ্গে ট্রোলিং চলছে মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়াতে, মানে একটা পার্টিকুলার একটা জায়গা থেকেই মনে হচ্ছে গালিগালাজ কন্টিনিউ করা এবং এগুলো মানে যেগুলো ঐক্যের কাজটাকে ব্যাহত করার একটা চেষ্টা। দেখুন, আমি তো আপনাদের এই যে ট্রলিং বললেন, কারণ এই শব্দের যথার্থ অর্থ আমাকে জিজ্ঞেস করলে আমি চট করে বলতেও পারবো না। এটা ডিকশনারিতে একরকম অর্থ, আপনারা মিডিয়ার লোকরা অন্যভাবে তার অর্থ করেন। আর আপনাদের এই সমস্ত যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, হ্যানা তেনা আছে, এগুলো আমি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারি না। এগুলো যে খুব আমি দেখাশোনা করি ঘটনা তা না, তবে সকালে একবার দেখি, রাত্রেবেলা ঘুমতে যাওয়ার আগে একবার দেখি। তাতে এটা ঘটনা কদর্থ করা হচ্ছে, কারোর বক্তব্য, কারোর অবস্থান, কারোর আবেদন, এগুলো হওয়া এই সময় ঠিক না। যদি কেউ কোথাও ভুল তথ্যের অবতারণা করে থাকেন বা সঠিক পরামর্শ যদি দিয়ে না থাকেন, কেউ যদি মনে করেন, তাহলে পজিটিভলি বলুন না। যদি মনে করেন নেগেটিভ বক্তব্য, এটাকে আরেকটা নেগেটিভ অবস্থান নিয়ে যদি বলেন, তাহলে তো বিষয়টা আরো জটিল হলো। আপনি পজিটিভ অ্যাঙ্গেল থেকে বলুন, এটা না করে ওই যে ট্রলিং বলছেন, এটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা তো হওয়া বাঞ্ছনীয় না, বিশেষ করে এই সময় তো একেবারেই নয়, কোনো সময়ই হওয়া উচিত না। আর এই সময় তো একেবারেই বাঞ্ছনীয় না। মানে আরেকটা প্রশ্ন, এই সময়ে অনেকেই আপনার কথা শুনতে চাইছেন, আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও কিন্তু একদল শিক্ষক যারা ছিলেন, 10,323 যে তকমা যাদের উপরে পড়েছে, আপনাদের সময় তাদের চাকরি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে গেছে। আজকে ওদের চাকরি আর নেই, তারা বিক্ষোভ করছেন এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে যে কিভাবে তাদেরকে অন্য কোনো অশিক্ষক পদে তাদের নেওয়া যায় কিনা, এবং বলেছিলেন সুপ্রিম কোর্টের কাছে একটা তারা পরামর্শ চাইছেন এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে পারমিশন চাইছেন, যদি আমি ভুল না করে থাকি, শিক্ষামন্ত্রী বলেছেন। তাহলে তাদেরকে আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে 882 জনের মতো তাদের চাকরি আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি, এটা বলেছেন। আবার সঙ্গে বলছেন শিক্ষকের ঘাটতির জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার অনেকগুলো প্রশ্ন আমি একসঙ্গে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, সময় নেই। সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান এবং বাণিজ্য শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুল থেকে, এবং ওই স্কুলের ওই এলাকার দীর্ঘদিন ধরে যেখানে বিজ্ঞান পড়াশুনো করতেন ছেলেমেয়েরা, এগুলো সব উঠে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে গভর্নমেন্ট। এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে এইসব ঘটনাগুলো ঘটছে। আর 10,323 এই মুহূর্তে বিক্ষোভ করছেন থানাতে, এবং তাদের ঘরে ঘরে মানে গুরুতর পরিস্থিতি। অনেকেরই হয়তো লোন নিয়ে রেখেছেন, দিতে পারছেন না, অসুস্থ হয়ে পড়ছেন। এখন এই মুহূর্তে একজন হসপিটালে কালকে ভর্তি হয়েছেন, এসে হয়তো তার অবস্থা খুবই খারাপ। এই সম্পর্কে আপনার কথা আমরা শুনতে চাইছি। দেখুন, এই যে প্রসঙ্গটা আপনি বললেন 10,323, এটা এখন একটা আপনার মানে ক্যাচওয়ার্ড হয়ে গেছে, কেমন না, এটা ফ্রেজের মতো হয়ে গেছে। এই গত 3 দিন আগে যারা ভিকটিম, তাদের মধ্যে থেকে 4 জন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা আগেও আসতেন। তারা আমার কাছে জানতে চাইছিলেন যে আমাদের ধারণা ছিল এই মুখ্যমন্ত্রী যে সর্বদলীয় বৈঠক দেখেছেন 29 তারিখ, তাতে আপনি অন্তত এই বিষয়ে কিছু বলবেন। আমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছি, দেখুন, পৃথিবী এবং আমাদের দেশের এবং আমাদের রাজ্যের আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সভাটা ডাকা হয়েছে। এখানে তো অনেক কিছুই বলা যেতে পারত, সেখানে আমরা তো অন্য কোনো বিষয়ে কথাবার্তা বলার চেষ্টা করিনি। এই বিষয়টাতে আমরা আমাদের আলোচনাটাকে কনফাইন রাখার চেষ্টা করেছি। আপনারাই বা আশা করছেন কি করে সব জায়গাতেই শুধু এটাই আমরা বলবো? যখন পর্যন্ত বলার সুযোগ ছিল আমরা সব জায়গায় বলার চেষ্টা করেছি, আমরা ওখানে সেটা বলিনি। কাজে আপনারা অন্যভাবে নেবেন না। তারা জানতে চাইছিলেন আমাদের এখন কি করার আছে। আমি বললাম, লকডাউন চলছে, একটু অপেক্ষা করুন, দেখা যাক ব্যাপারটা কি হয়, ভবিষ্যতে নিশ্চয়ই একটা কিছু করতে হবে। এই প্রশ্ন যেটা আপনাকে বলবো, তাদেরকে আমি জবাব দিয়েছিলাম, আপনাকেও
বলতে চাইছি আপনার মাধ্যমে যারা দেখছেন আমাদের এই আলোচনা, তাদের উদ্দেশ্য বলতে চাইছি, 29 তারিখের বৈঠকে 10,323কে আলাদা করে না, ইন জেনারেল আমাদের যে আলোচনা তার পরিপ্রেক্ষিতে আমার কংক্রিট বক্তব্য ছিল এই মুহূর্তে কোনো ছাঁটাই না, সরকারি বেসরকারি আধা সরকারি কোনো সংস্থায় কোনো ছাঁটাই চলবে না। সেকেন্ড, স্যালারি কাট, ওয়েজ কাট, এটা কোনো মতেই চলবে না। পার্টিকুলারলি এটাও আমি মেনশন করেছিলাম যে বিশেষ করে যারা একটু বেশি আয়টায় করেন এই সেকশনটা বাদ দিলে পরে, অর্থাৎ ক্যাটাগরি 3 ক্যাটাগরি ডি এরকম যারা, এদের যদি বেতন কাটে ওয়েজ কাটে চলবে কি করে? কাজে ওই জায়গাটা আমরা বলেছি এটা করা যাবে না। এবং বিশেষ করে আধা সরকারি বেসরকারি সংস্থা মালিকরা ছাড়াই করে দিলাম, মজুরি দেবেন না, এটা চলতে পারে না। সরকার অনুরোধ করে দায়িত্ব শেষ করবে, এটা নিয়মের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে বলতে হবে অসুবিধা আছে আপনাদের, কিন্তু ছাঁটাই চলবে না, ওয়েজ কাট চলবে না, স্যালারি কাট চলবে না, এটা কিন্তু ওই দিন আমরা বলেছিলাম। এখন আপনি যে কথা বলছেন তো কী দাঁড়ালো? আমি তাদের জিজ্ঞেস করেছিলাম এই যে গত মাসে শুনলাম সবাইকে 35,000 করে টাকা দেবেন, আমি একটু বিস্মিত হয়েছিলাম, সবার তো বেতন 35,000 না, আপনারা পেয়েছেন? বলে কোথায়? আমরা কেউ পাইনি। তো কেন পাননি? বলে তাদের কাছে একটা ফরম্যাট পাঠানো হয়েছে, এই বিষয়ে আপনারা সমস্ত তথ্য দিয়ে আমাদের কাছে জমা দিন কাগজপত্র, তারপরে দেখব। তা আমি বললাম ঠিক আছে, হতে পারে যা তথ্য জানতে চেয়েছে, যারা যারা দিয়েছেন তারা পেয়েছেন। বলে কেউই টাকা পেয়েছেন আমাদের অন্তত জানা নাই। যারা এসেছিলেন তারা বললেন আমরা তো অন্তত কেউ পাইনি, আজকেও কেউ পায়নি। আচ্ছা, তা আমি বললাম তাহলে মে মাসে কী হবে? বলে আগেই তো বলে দিয়েছে, আমাদের তো ইয়ে নাই, কাজের জায়গা নাই, নাম সই করার সুযোগ নাই, বলে আমাদের পে স্লিপ তৈরি হবে না, কাজে আমরা তো বেতন পাচ্ছি না, আমরা বাঁচবো কী করে, যাবো কোথায়? আমি দেখছি চেহারাগুলো ছলছল করছে, চোখ দিয়ে প্রায় টপ টপ করে জল পড়ার মতো, এবং স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে অনেকে। এখন এরকম জায়গায় তাদের দাঁড়িয়ে আমি যেটা বলেছি, দেখো আমরা ছিলাম তোমাদের সঙ্গে, আমরাই তোমাদের চাকরির ব্যবস্থা করেছিলাম, কোর্টের নির্দেশে সেদিনও বলেছি, আজকেও বলছি অমানবিক সিদ্ধান্ত, কিন্তু বিকল্প আমরা ব্যবস্থা করেছিলাম। এটাতে কোর্টও কিন্তু তার উপর যে বার, পলিটিক্যালি এই বারটা তৈরি করার ক্ষেত্রে কোর্টকে ব্যবহার করেছে, এটা উইথড্রন হয়েছে। মানবিক হলে পরে এই জায়গায় তোমাদের নিতেই পারত, তার জন্য আলাদা করে অতিরিক্ত টাকা লাগতো না, কারণ তোমরা তো অলরেডি বেতন পাচ্ছিলে, পোস্টগুলি চেঞ্জ হচ্ছে, সেখানে নতুন করে তোমাদের নেবে, টাকা ছিল, নিল না। এখন তোমাদের তো একেবারেই ছুঁড়ে ফেলে দিল, আমরা থাকবো তোমাদের সঙ্গে, ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় অপেক্ষা করতে হবে। সেটা কিন্তু সেদিনও তাদের বলেছি। কাজে আজকেও যেহেতু আপনি আবার প্রশ্ন করলেন, এখানে যারা কথাবার্তা বলছেন, আমার তো ধারণা যারা ইন্টারভিউ কন্ডাক্ট করছেন তাদের পরিবারে এরকম ছেলে মেয়ে থাকলেও থাকতে পারে। কাজে এটা তো প্রাসঙ্গিক, এটাতে অস্বীকার করা যাবে না। এখন যেটা বললেন যে এই যে কি কোর্টের কাছে রাজ্য সরকারের তরফ থেকে নাকি কি আবেদন করা হয়েছে, তো তাদেরই একজন বলছেন আবেদনটা কি? আবেদন হচ্ছে বয়সের বারটা উইথড্র করা। চাকরি দিতে গেলে পরে বয়সের বার উইথড্র করার জন্য কোর্টে যেতে হবে কেন? মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে পারে। এক্স্যাক্টলি। এই যে আমাদের রাজ্যে 30 থেকে 32, 32 থেকে 35, 35 থেকে 37, 37 থেকে 40, 42, এর জন্য কি আমরা কোর্টে গেছি নাকি? মানুষকে এত বোকা ভাবলে তো ঠিক হবে না। এই যে কোর্টের এটাতে কী করার আছে? কোর্ট তো বলে দেবে তোমরা কাকে চাকরি দেবে, কত বয়সে দেবে, দেবে না, তোমরা ঠিক করো, আমাদের কাছে কেন আসছে? এটা কীরকম মানে আছে? আমি আমাদের এই বন্ধুরা তারা নিজেরও মানে বিস্ময় প্রকাশ করে বলছেন এটার কি মানে আছে? তো কাজেই এই সবগুলো মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, একটা কাট টু সাইজ করার চেষ্টা চলছে, কাট টু সাইজ। এটা বাজপেয়ী গভর্নমেন্টের সময় আপনার সাইজিং অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এই স্লোগান ছিল, প্রচণ্ড প্রতিবাদ হয়েছে। এখন এটা অন্য কাজে যাচ্ছে, সাইজিং অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন বলছে না, এই জায়গায় যাচ্ছে। তার সাথে এখন আপনি আরেকটা প্রশ্ন করলেন শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত। আমি আজকে পত্রিকায় দেখলাম, আমি স্তম্ভিত হয়েছি। বিজ্ঞান কোনো কোনো স্কুল থেকে তুলে দেবে, যেখানে বিজ্ঞান ছড়িয়ে দেওয়া দরকার
এই কাঁসর ঘণ্টা যারা বাজিয়েছেন, মোমবাতি যারা জ্বালিয়েছেন, মোম জ্বালাতে কোনো আপত্তি নাই, অন্ধকার থেকে আলো তো আমরা যেতে চাই, কেমন না? তারাও এখন বলছেন বিজ্ঞানের কোনো বিকল্প নাই, এবং জবাব বিজ্ঞানই দেবে। যে গবেষণাগার, সে তো বৈজ্ঞানিক গবেষণা চলছে, তারাই তো ওষুধ বের করবেন, তারাই তো আপনার ভ্যাকসিন বের করবেন, তারাই তো প্রোটোকল সাজেস্ট করবেন। এর উপর আস্থা হারানোর কোনো সুযোগ আছে? আমাদের গভর্নমেন্ট থাকার সময়ে কত ছাত্র বিজ্ঞান নিয়ে পড়তে চায় এটা দেখে বিজ্ঞান আমরা কিন্তু স্কুল স্থাপন করিনি। ট্রাইবেল এলাকা থেকে বাবারা, মায়েরা, বাচ্চারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমরা ট্রাইবেল বলে, পাহাড়ে বলে, গ্রামের বলে আমাদের বিজ্ঞান নিয়ে পড়ার কোনো অধিকার নাই। সঠিক। এবং এই জায়গায় স্কুলের সংখ্যা যেমন আমরা বাড়িয়েছি, ধীরে ধীরে বিজ্ঞান, বাণিজ্য এবং আপনার আর্টস ফ্যাকাল্টির নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি আমরা। কলেজগুলোতে অনার্স নিয়ে পড়ার ব্যবস্থা করেছি। এখন এই সরকার কিছু স্কুল তুলে দেওয়ার ব্যবস্থা আগেই করেছে। মিড ডে মিল বন্ধ করে দেওয়ার না হলেও ঘুরিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে তুলে দেওয়ার চেষ্টা করছে। প্রচণ্ড আক্রমণ শিক্ষার উপর। এখন বিজ্ঞানের উপর আক্রমণ, এ তো চলছে। এটা সর্বনাশের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। হতে পারে শিক্ষক কম, তার জন্য একটা স্কুলে ছাত্র সংখ্যা বিজ্ঞান নিয়ে পড়ার কম থাকলো বলে আপনি এই স্কুলে বিজ্ঞান তুলে দেবেন, কমার্স তুলে দেবেন, আর্টস ফ্যাকাল্টির কিছু কিছু পার্টিকুলার সাবজেক্ট তুলে দেবেন। তো আমাদের ছেলেমেয়েরা, তাদের পছন্দ বলে কিছু নেই, তাদের আগ্রহ বলে কিছু নেই, তাদের টেস্ট বলে কিছু নেই, তাদের স্বপ্ন বলে কিছু নেই, সমস্ত চুরমার করে দেবেন। বড়লোকের ছেলে মেয়ে যারা ছাড়া, তাহলে এই বিজ্ঞান ইত্যাদি নিয়ে কিছু নির্দিষ্ট স্কুলে, এগুলি শহর কেন্দ্রিক, সেখানে কম্পিটিশন হবে, ওরা আসতে পারবে। এক্স্যাক্টলি, তারা ছাড়া কেউ পড়তে পারবে না। কোথায় যাচ্ছি আমরা? কোভিড যেমন একটা সমস্যা তৈরি করছে, এতে সোশ্যাল প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। সর্বনাশের ব্যাপার। নতুন যে প্রজন্ম, তাকে পঙ্গু করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু এর মধ্যে লুক্কায়িত আছে বলে আমার তো মনে হচ্ছে। এটা তো হওয়া উচিত না, কোনো মতেই এটাকে সমর্থন করা যায় না। আমি যেটা লক্ষ্য করলাম, শিক্ষকদের যে সংগঠন, দায়িত্বশীল সংগঠন ত্রিপুরার, তারা প্রতিবাদ করেছেন এটাকে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সবার তরফ থেকে প্রতিবাদ করা দরকার। এবং পত্রিকায় আমি দেখলাম যে কিছু কিছু ব্যক্তিবিশেষ, শিক্ষানুরাগী, শিক্ষা দরদি, তারাও বলেছেন এটা কি হচ্ছে, এটা প্রতিবাদ করা দরকার। এটা হতে পারে না। আজকে শেষ মুহূর্তে আমরা আপনার কাছ থেকে একটা মেসেজ, যেটা বার্তা, এটা একটা প্রথাগত পদ্ধতি আমাদের, যে সব মানুষের উদ্দেশ্যে এই কোভিড সিচুয়েশনে, এই পরিস্থিতিতে কিভাবে মানুষের প্রতি কি বার্তা আপনি দিতে চাইছেন? খুব বার্তা তো সমস্ত আলোচনা থেকে নির্যাসটা কি? নির্যাস হচ্ছে সত্য লুকানো যাবে না, তথ্য গোপন করা যাবে না, এটা যেমন একটা। দ্বিতীয় হচ্ছে ভয় পেলে চলবে না, সংকুচিত হয়ে গেলে চলবে না, আত্মবিশ্বাস রাখতে হবে। আমাদের মনের মধ্যেই ধারণাটা থাকতে হবে আমার শক্তি আছে, আমার মধ্যে সম্ভাবনা লুক্কায়িত আছে, আমার ক্ষমতা আছে। এরকম আমার থেকে আমরা যদি এক হতে পারি, সমস্যাটা যতই জটিল হোক, গভীর হোক, এটার প্রসার যত বিস্তৃতই হোক, তীতের মতো এই ঐক্যশক্তির জুড়ে আমরা এটাকে মোকাবেলা করতে পারবো, এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এই বিশ্বাস নিয়ে মানুষকে এগোতে হবে এবং একতাকে বজায় রাখতে হবে। জোর না, জবরদস্তি না, আইন কানুন, কোর্ট কাছারি, পুলিশ, পল্টন, এদেরকে দিয়ে দমিয়ে রেখে এই যে আক্রমণ, তাকে মোকাবেলা করার চেষ্টা করলে সঠিক হবে না। কাজেই এই জায়গায় যেটা মানুষকে বলবো, থার্ড ফেজে আমরা এন্টার করেছি, সরকারকে সহযোগিতা করতে হবে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় লিখছে যে সরকারের কাছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে লকডাউন। এটা ঘটনা আন্তর্জাতিক পরিসরে তাই দেখা যাচ্ছে। অনেক জায়গায় আমি স্পেনের রিপোর্ট পড়ছিলাম, 2 মাস লকডাউনের পরে তারা খুলে দিয়েছে। অনেক জায়গাতে এটা হতে আরম্ভ করেছে, আবার অনেক জায়গায় লকডাউন সেভাবে যায়নি। যেমন আমেরিকার সব জায়গায় লকডাউন হয়নি, কোনো কোনো জায়গায় হচ্ছে, ওগুলো তারা রিল্যাক্স করতে শুরু করেছেন। তো যাই হোক,
তো এই পরিস্থিতিতে যেটা বক্তব্য হচ্ছে আমাদের দেশে এবং অঙ্গরাজ্য হিসেবে ত্রিপুরায় লকডাউন যেটা ঘোষণা করা হয়েছে, যে নিয়মগুলোর কথা বলা হয়েছে, আমাদের প্রত্যেকের কল্যাণে, প্রত্যেকের স্বার্থে, রাজ্যের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য সহযোগিতা করতে হবে। এটাকে ভাঙবার চেষ্টা করলে ঠিক হবে না। কেমন এই দিক থেকে সবার কাছে আবেদন থাকবে, এখানে সব কিছুর ঊর্ধ্বে থেকে শৃঙ্খলা মানতে হবে। আপনি যেটা বলছেন মেসেজ, আমি বলবো মেসেজ না, এটা আমার অনুরোধ, এটা আমার আবেদন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের তরফ থেকে। আমরা এতক্ষণ কথা বললাম বিরোধী দলনেতা এবং সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার মহোদয়ের সঙ্গে। আমরা গতকালকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বান শুনেছি, সতর্ক থাকুন, সচেতন থাকুন। আজকে বিরোধী দলনেতার কাছ থেকে আরও অনেকগুলো বিষয় আমরা খুব ভালোভাবে আমরা পেলাম। ভয় পেলে চলবে না, করোনা হলেই সবাই মরে যায় না, এটা হচ্ছে বাস্তব ঘটনা। যাতে না হয় তার জন্য আমাদের সরকারি নিয়ম কানুন সবগুলো মানতে হবে। এবং যে কথাটা সোচ্চারে উঠে এসছে, যে বিরোধী দলনেতা যেটা বারবার জোর দিয়েছেন যে কেন্দ্রকে এই সময়ে কিন্তু তার ভূমিকা পালন করতে হবে এবং দুর্বল রাজ্য ত্রিপুরার মতো রাজ্য, সেখানে তাকে সাহায্যের হাত বাড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এই কথাগুলো আজকে বার্তা হিসাবে গেল আপনাদের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। নমস্কার, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকে এবং আপনার এই যে টিম, তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। যারা আমাদের কথা শুনছিলেন এই আলোচনা, তাদেরকেও নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও বলবো, যারা শুনছিলেন বা শুনে এই কথাগুলো রিলে করবেন, সবাইকে বলবো সতর্ক থাকবেন, ভালো থাকবেন।